স্বামীর বাড়িতে পা রাখার পর থেকেই অদ্ভুত একটা অনুভূতি আমাকে তাড়া করে বেড়াতো। আমি আমার স্বামীর বড় ভাইকে ভীষণ শ্রদ্ধা করতাম। তারপর সেই শ্রদ্ধাটা কখন যে অন্য এক অনুভূতিতে বদলে গেল নিজেও বুঝতে পারিনি। আমি জানতাম তিনি বিবাহিত, আমিও বিবাহিত। তবুও তার মাঝেই আমি খুঁজে পেতাম সেই মানুষটাকে, যাকে আমি সারা জীবন নিজের জীবনসঙ্গী হিসেবে কল্পনা করেছিলাম। আমি জানতাম আমার এই অনুভূতি ভুল, ভীষণ ভুল। অনেক চেষ্টা করেছি নিজেকে থামাতে, নামাজ পড়েছি, আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চেয়েছি, নিজেকে বুঝিয়েছি, কিন্তু একদিন আর নিজেকে সামলাতে পারিনি। আমি তার সামনে গিয়ে নিজের মনের কথা সব বলে ফেলেছিলাম, কিন্তু তিনি যা করেছিলেন সেটা আমার কল্পনারও বাইরে ছিল। আমি জীবনে এত বড় ধাক্কা কখনো খাইনি। স্বামীর বাড়িতে আসার পর থেকেই আমার ভেতরে একটা অদ্ভুত শূন্যতা বাসা বেঁধেছিল। চারপাশে মানুষ ছিল, সংসার ছিল, দায়িত্ব ছিল, অথচ নিজের বলে কিছুই যেন ছিল না। ছোটবেলায় কত স্বপ্ন দেখতাম, ভেবেছিলাম বিয়ের পর একটা ছোট্ট সংসার হবে, সেখানে থাকবে হাসি, অভিমান, মান অভিমান ভাঙানোর গল্প, বিকেলের এক কাপ চা ভাগাভাগি করে খাওয়া, মাঝে মধ্যে ছোট কোনো সারপ্রাইজ। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো। আমার বিয়েটা হয়েছিল একেবারে পারিবারিকভাবে, দুই পরিবারের সম্মতিতে, খুব সাধারণ আয়োজনের মধ্য দিয়ে। সবাই বলেছিল ছেলেটা ভালো, দায়িত্বশীল, বিয়ের পরে ভালোবাসা এমনিতেই হয়ে যাবে। আমিও বিশ্বাস করেছিলাম, কিন্তু বিয়ের পর বুঝলাম শুধু একসাথে থাকা মানেই ভালোবাসা নয়। আমার স্বামী রাশিদ খারাপ মানুষ ছিলেন না, সংসারের খরচ চালাতেন, দায়িত্ব পালন করতেন, কিন্তু মানুষ হিসেবে যেন ভীষণ নির্লিপ্ত। সকালে কাজে যেতেন, রাতে ফিরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তেন। আমার দিন কেমন গেল, শরীর খারাপ কিনা, কোনো কষ্ট আছে কিনা, এসব নিয়ে তার কোনো আগ্রহ ছিল না। কখনো একটা ফুল নিয়ে আসেননি, কখনো হঠাৎ করে বলেননি চলো একটু ছাদে হাঁটি। আমার জন্মদিন কবে সেটা হয়তো তার মনে থাকতো না। প্রথম প্রথম আমি নিজেই কথা বলার চেষ্টা করতাম, কিন্তু প্রতিবারই দু এক কথার মধ্যেই সব শেষ হয়ে যেত। ধীরে ধীরে আমিও চুপ হয়ে গেলাম। মনে হতে লাগলো আমি যেন এবাড়ির একজন মানুষ নই, শুধু সংসারের একটা দায়িত্ব। কিন্তু এই নীরস সংসারের মাঝেও একজন মানুষকে দেখতাম, যাকে দেখলে অবাক হয়ে যেতাম। রাশিদের বড় ভাই মাহির। তিনি ছিলেন সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। প্রতিদিন অফিস থেকে ফিরেই প্রথমে নিজের ছেলেকে কোলে তুলে নিতেন, তারপর হাসি মুখে স্ত্রীকে জিজ্ঞেস করতেন সারাদিন কেমন কাটল। কখনো বাজার থেকে ফেরার সময় ছোট্ট একটা শাড়ি, কখনো প্রিয় মিষ্টি, কখনো আবার কোনো কারণ ছাড়াই ফুল নিয়ে আসতেন। তাদের দুজনকে পাশাপাশি দেখলে মনে হতো এটাই বুঝি আসল সংসার, এটাই বুঝি ভালোবাসা। তিনি শুধু নিজের পরিবারের প্রতিই নন, বাড়ির সবার প্রতি ভীষণ আন্তরিক ছিলেন। আমার সঙ্গেও সবসময় ভদ্রভাবে কথা বলতেন। কখনো যদি দেখতেন আমি অসুস্থ, বলতেন ভাবি শরীর খারাপ নাকি, একটু বিশ্রাম নিন। কিংবা রান্নাঘরে বেশি কাজ করতে দেখলে বলতেন এত কষ্ট করবেন না, যা পারেন করেন, বাকিটা পরে হবে। এগুলো হয়তো খুব সাধারণ কিছু কথা, কিন্তু আমার জীবনে কেউ কখনো এতটুকু যত্ন নিয়েও কথা বলেনি। সেখান থেকেই শুরু হয়েছিল আমার ভেতরের যুদ্ধ। প্রতিদিন নিজেকে বোঝাতাম এভাবে ভাবা ঠিক না। তিনি আমার স্বামীর বড় ভাই, আমি তার ছোট ভাইয়ের স্ত্রী। এই সম্পর্কের বাইরে কোনো অনুভূতির স্থানই নেই। কিন্তু মানুষ নিজের মনকে সবসময় নিয়ন্ত্রণ করতে পারে না। অজান্তেই আমি তুলনা করতে শুরু করলাম, কেন আমার জীবনটা এমন, কেন একজন মানুষ এত সুন্দরভাবে নিজের স্ত্রীকে ভালোবাসতে পারে আর আরেকজন পারে না। ধীরে ধীরে সেই তুলনা আমাকে ভেতর থেকে শেষ করে দিতে লাগলো। মাহির ভাইয়ের স্ত্রীর প্রতি আমার অদ্ভুত এক ঈর্ষা জন্ম নিল। তাদের দুজনকে হাসতে দেখলে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠত। রাতে নিজের ঘরে ফিরে বালিশ ভিজিয়ে কাঁদতাম, নিজেকেই ঘৃণা করতাম। বারবার বলতাম না, এসব চিন্তা আর না, আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার মনটা বদলে দিন। কয়েকদিন নিজেকে সামলাতে পারতাম, তারপর আবার কোনো একটা ছোট্ট ঘটনা, হয়তো তিনি শুধু জিজ্ঞেস করলেন ভাবি আপনি কি ঠিক আছেন তো, অথবা আমার ক্লান্ত মুখ দেখে বললেন আজ খুব ক্লান্ত লাগছে আপনাকে, একটু বিশ্রাম নিন। আর আমি আবার ভেঙে পড়তাম। আমি জানতাম তিনি কোনো ভুল করছেন না,
সব ভুল ছিল আমার। আমার ভেতরের অপূর্ণতা, অভাব আর ভালোবাসা তীব্র খোদাই আমাকে ধীরে ধীরে এমন এক অন্ধকারে ঠেলে দিচ্ছিল, যেখান থেকে বের হওয়ার পথ আমি আর খুঁজে পাচ্ছিলাম না। তারপর একদিন, সেদিন সকালে খুব সামান্য একটা বিষয় নিয়ে রাশিদের সঙ্গে আমার তুমুল ঝগড়া হলো। তরকারিতে নাকি লবণ কম হয়েছে। সেই ছোট্ট বিষয় নিয়ে তিনি এমনভাবে কথা বললেন যেন আমি কোনো বড় অপরাধ করেছি। রাগ করে খাওয়া শেষ না করে তিনি কাজে চলে গেলেন। আমি অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। বুকের ভেতর জমে থাকা কষ্টগুলো যেন সেদিন আর ধরে রাখা যাচ্ছিল না। বাড়িটা তখন বেশ শান্ত। মাহির ভাইয়ের স্ত্রী রান্নাঘরে দুপুরের রান্না নিয়ে ব্যস্ত ছিলেন। জানলাম মাহির ভাই নিজের ঘরে বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছেন। কিভাবে যেন নিজের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। মনে হচ্ছিল আজ যদি না বলি তাহলে হয়তো দম বন্ধ হয়ে মারা যাব। ধীরে ধীরে তার ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। হাত পা কাঁপছিল, হৃৎস্পন্দন এত দ্রুত হচ্ছিল, মনে হচ্ছিল পুরো বাড়ি শুনতে পাচ্ছে। শেষ পর্যন্ত সাহস করে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়লাম। তিনি ল্যাপটপ থেকে চোখ তুলে আমার দিকে তাকালেন, মুখে স্পষ্ট বিস্ময়। নরম গলায় বললেন, কি হয়েছে? কোনো সমস্যা? আমি কোনো উত্তর দিতে পারলাম না। ধীরে ধীরে দরজাটা টেনে বন্ধ করলাম। আমার হাত কাঁপছিল, গলা শুকিয়ে গিয়েছিল। তারপর কাঁপা কাঁপা গলায় বললাম, আমি জানি আমি যা বলতে যাচ্ছি সেটা ভীষণ অন্যায়। আপনি হয়তো এরপর আমাকে খুব খারাপ মানুষ ভাববেন, কিন্তু আর নিজের ভেতরে এসব লুকিয়ে রাখতে পারছি না। আমার চোখ দিয়ে তখন টপ টপ করে পানি পড়ছে। আমি আর নিজেকে থামাতে পারলাম না। বলেই ফেললাম, আমি আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কথাটা শুনে তিনি যেন পাথর হয়ে গেলেন। মুখের রং মুহূর্তেই বদলে গেল। আমি কাঁদতে কাঁদতে বললাম, বিশ্বাস করুন, আমি এমন হতে চাইনি। অনেক চেষ্টা করেছি নিজেকে আটকাতে, পারিনি। আমি আর এইভাবে থাকতে পারছি না। কখনো কখনো মনে হয় রাশিদকে ডিভোর্স দিয়ে দিই, শুধু এই আশায় যদি কোনোদিন কোনো অলৌকিকভাবে আপনার জীবনে আমার জন্য সামান্য কোনো জায়গা তৈরি হয়। আমার কথা শেষ হতেই তিনি ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। তার মুখে যে বিস্ময়, যে হতভম্ব দৃষ্টি আমি দেখেছিলাম, সেটা আজও ভুলতে পারিনি। আমি ভেবেছিলাম তিনি হয়তো আমাকে ধমক দেবেন, হয়তো বাড়ির সবাইকে ডেকে বলবেন, হয়তো আমার স্বামীকে সব জানিয়ে দেবেন। আবার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল যদি তার মনেও আমার জন্য সামান্য কোনো অনুভূতি থেকে থাকে। কিন্তু আমি যা ভেবেছিলাম তার কোনোটাই তিনি করলেন না। মাহির ভাই ল্যাপটপটা বন্ধ করে ধীর পায়ে আমার দিকে এগিয়ে এলেন। আমি তখন ভয়ে আর লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিলাম। ভাবছিলাম এবার বোধহয় আমার কপালে চরম অপমান লেখা আছে। বাড়ির সবাইকে ডেকে হয়তো এখনই আমার এই ভুলের কথা জানিয়ে দেবেন। কিন্তু তিনি অত্যন্ত শান্তভাবে নিজের ডান হাতটা বাড়িয়ে দিলেন। তারপর আমার মাথায় আলতো করে হাত রাখলেন, ঠিক যেভাবে একজন বড় ভাই তার ছোট বোনকে সান্ত্বনা দেন। তার সেই স্পর্শে কোনো কামনার লেশ ছিল না, ছিল এক অদ্ভুত পবিত্রতা। তিনি পকেট থেকে একটা রুমাল বের করে আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ভাবি, চোখের পানিটা মুছে ফেলুন আর বসুন এখানে। সম্পর্কে আমি ছোট ভাইয়ের বউ হলেও মাহির ভাই প্রথম থেকেই ওনার স্ত্রীর দেখা দেখি আমাকে শ্রদ্ধা করে ভাবি বলেই ডাকতেন। ওনার সেই ডাকটা আজও যেন আমার কানে এক চরম চপট আঘাতের মতোই ঠেকল। আমি স্তব্ধ হয়ে গেলাম। কাঁপতে কাঁপতে ঘরের এক কোণে থাকা সোফাটায় বসলাম। মাহির ভাই আমার থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে মুখোমুখি একটা চেয়ার টেনে বসলেন। দীর্ঘ একটা শ্বাস ফেলে তিনি বললেন, আপনি যে কষ্টতার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেটা আমি কিছুটা হলেও আন্দাজ করতে পারতাম ভাবি। তবে তার পরিণতি যে এই রূপ নেবে সেটা ভাবিনি। আমি নিচু মাথায় শুধু ফপিয়ে কাঁদছিলাম। তিনি বলতে লাগলেন, আপনি আমাকে ভালোবেসেছেন ভাবি, নাকি আপনার ভেতরের অবহেলা আর একাকিত্ব আপনাকে একটা মরীচিকার পেছনে ছুটিয়ে এনেছে? আপনি আমার যে রূপটা দেখেন, আমি আমার স্ত্রীকে ফুল দিই, সময় দিই, সেটা কিন্তু আমার কোনো বিশেষ গুণ নয়, সেটা একটি অভ্যাসের নাম। আর রাশিদ, রাশিদ আমার ছোট ভাই। ও একটু অন্তর্মুখী, গুটিয়ে থাকা স্বভাবের। ও ভালোবাসতে জানে না তা নয়,
ও ভালোবাসা প্রকাশ করতে জানে না। তিনি একটু থামলেন, তারপর অত্যন্ত দৃঢ় কিন্তু নরম গলায় বললেন, আজ আপনি রাশিদকে ডিভোর্স দিয়ে আমার জীবনে জায়গা পাওয়ার যে অলৌকিক স্বপ্নের কথা বললেন, সেটা কোনোদিন সম্ভব নয়। কারণ আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমার সন্তানকে ভালোবাসি, আর আপনাকে আমি রাশিদের স্ত্রী হিসেবে, এবারে ছোট বউ হিসেবে অত্যন্ত সম্মান করি। আপনি আজ আবেগের বশে যে ভুলটা করেছেন, সেটা আমি এই ঘরের চার দেওয়ালের বাইরে কাউকেই জানতে দেব না, এমনকি রাশিদকেও না। এটা আপনার প্রতি আমার শাস্তি নয়, বরং আপনার প্রতি আমার বিশ্বাস। আমার ভেতরের সমস্ত মোহ, সমস্ত ভুল আকুলতা যেন এক মুহূর্তের মধ্যে কর্পূরের মতোই উড়ে গেল। যে মানুষকে আমি ভালোবাসার কাঙ্গাল হয়ে পেতে চেয়েছিলাম, তার এই ব্যক্তিত্ব আর বিশালতার সামনে নিজেকে নিজের এত ছোট মনে হলো যে লজ্জায় আমার আর বেঁচে থাকার ইচ্ছা করছিল না। মাহির ভাই উঠে দাঁড়িয়ে দরজাটা সামান্য খুলে দিলেন, তারপর বললেন, নিজের ঘরে যান ভাবি। আজ থেকে রাশেদকে নতুন করে চেনার চেষ্টা করুন। ও হয়তো অবহেলা করে, কিন্তু ও আপনাকে ঠকায়নি। আপনি ওর সাথে মন খুলে কথা বলুন, নিজের অধিকার আদায় করে নিন। আর হ্যাঁ, আজ যা ঘটেছে তা যেন এই ঘরে কবর হয়ে যায়। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, চোখ মুছতে মুছতে নিজের ঘরে চলে এলাম। দরজা বন্ধ করে বিছানায় লুটিয়ে পড়লাম। তবে এবার আর কোনো ঈর্ষা বা অপূর্ণতার কান্না নয়। এবার আমার চোখ দিয়ে ঝরছিল এক চরম আত্ম উপলব্ধির জল। মাহির ভাই আমাকে ফিরিয়ে দিয়ে আসলে আমাকে বাঁচিয়ে দিয়েছেন। সেই ঘটনার পর কেটে গেছে দীর্ঘ ৬টি মাস। এই ৬ মাসে আমি নিজেকে পুরোপুরি বদলে ফেলেছি। মাহির ভাইয়ের সামনে যাওয়ার সংকোচ প্রথম প্রথম হলেও তিনি এমন স্বাভাবিক আচরণ করতেন যেন সেদিন কিছুই হয়নি। তার এই আচরণ আমাকে প্রতিদিন অনুতপ্ত হওয়ার পাশাপাশি নতুন করে বাঁচার শক্তি দিত। আমি রাশিদের দিকে মনোযোগ দিলাম। মাহির ভাইয়ের কথাগুলো আমার মাথায় ঘুরত। ও ভালোবাসা প্রকাশ করতে জানে না। একদিন রাতে রাশিদ যখন অফিস থেকে ফিরে বরাবরের মতো চুপচাপ খাচ্ছিল, আমি নিজে থেকেই তার পাশে গিয়ে বসলাম। বললেন, আচ্ছা, তরকারিতে লবণ কম হলে আপনি তো রাগ করেন, কিন্তু কোনোদিন তো ভালো হলে একটা বারও বলেছেন যে ভালো হয়েছে? রাশিদ খাওয়া থামিয়ে অবাক হয়ে আমার দিকে তাকালো, যেন এই বাড়িতে আমি কোনোদিন এভাবে কথা বলতে পারি সেটাও ধারণার বাইরে ছিল। আমি হালকা হেসে বললাম, মানুষের একটু প্রশংসারও দরকার হয় রাশিদ। সারাদিন এই চার দেয়ালের মাঝে আমি আপনার জন্যই অপেক্ষা করি। সেদিন রাশিদ কোনো উত্তর দেয়নি, কিন্তু আমি খেয়াল করলাম খাওয়া শেষে ও থালাটা বেসিনে রেখে আসার সময় কেমন যেন একটু অপরাধবোধের চোখে তাকালো। পরিবর্তনটা আসতে শুরু করলো ধীরে ধীরে। একদিন অফিস থেকে ফেরার সময় রাশেদ নিজে থেকেই এক ঠোঙ্গা গরম জিলাপি নিয়ে এলো। আমার হাতে দিয়ে আমতা আমতা করে বলল, রাস্তায় দেখলাম গরম গরম ভাসছে, তোমার পছন্দ তো? সেদিন আমার চোখ ফেটে জল চলে এসেছিল। জিলাপির ঠোঙ্গাটা শুধু খাবার ছিল না, ওটা ছিল রাশিদের তরফ থেকে ভালোবাসা প্রকাশের প্রথম কাঁচা হাতের চেষ্টা। আমি বুঝলাম মাহির ভাই ঠিকই বলেছিলেন, ভালোবাসা তৈরি করে নিতে হয়। আজ বিকেলে আমি আর রাশেদ ছাদে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। মৃদু বাতাস বইছিল। দূর থেকে মাহির ভাই আর ভাবিকে ওনাদের বাচ্চাদের সাথে উঠোনে খেলতে দেখলাম। এখন আর আমার বুকে কোনো মোচড় দিয়ে ওঠে না, কোনো ঈর্ষা হয় না, বরং এক বুক শ্রদ্ধার কৃতজ্ঞতায় মনটা ভরে ওঠে। আমি চায়ের কাপে চুমুক দিয়ে রাশেদের দিকে তাকিয়ে হাসলাম। রাশিদও কেমন যেন এক চিলতে মায়া ভরা হাসি উপহার দিল আমাকে। মনে মনে ভাবলাম, ভাগ্যিস সেদিন মাহির ভাই আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু আমার সেই সুখের মুহূর্তটা স্থায়ী হলো বড়জোর আর কয়েকটা মিনিট। ছাদ থেকে নেমে ঘরে আসতেই রাশিদের ফোনের মেসেজ টোনটা বেজে উঠল। রাশিদ তখন বাথরুমে। কৌতূহলবশত স্ক্রিনের দিকে তাকাতেই আমার সারা শরীর হিম হয়ে গেল। মাহির ভাইয়ের ফোন থেকে একটা মেসেজ এসেছে। সেখানে লেখা, রাশেদ, ভাবি এখন অনেক স্বাভাবিক, ও গুছিয়ে সংসার করছে। আমাদের সেই গোপন সত্যটাও এখনও টের পায়নি। প্রেসক্রিপশন আর ডায়েরিটা সাবধানে লুকিয়ে রেখো।
ও যদি জানতে পারে আমরা সবাই মিলে ওর জীবনটা একটা মিথ্যার উপর দাঁড় করিয়েছি, তবেও আমাদের কাউকেই ক্ষমা করবে না। মেসেজটা পড়া মাত্রই আমার হাতের চায়ের কাপটা মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। মাথার ভেতর হাজারটা বজ্রপাত একসাথে আছড়ে পড়ল। তাহলে মাহির ভাইয়ের সেই মহানুভবতা, রাশেদের এই বদলে যাওয়া, সব কি একটা সাজানো নাটক? কি সেই ভয়ঙ্কর সত্য যা আমার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে? মেঝেতে চায়ের কাপটা পড়ে ভাঙার শব্দে রাশেদ চমকে উঠল। বাথরুম থেকে তোয়ালে দিয়ে হাত মুছতে মুছতে তড়িঘড়ি করে বেরিয়ে এসে বলল, কি হলো রিয়া, হাত কেটে যায়নি তো? ওর গলায় উপচে পড়া উদ্বেগ, কিন্তু সেই উদ্বেগকে এখন আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় অভিনয় বলে মনে হতে লাগলো। আমি স্তব্ধ হয়ে ফোনের স্ক্রিনটার দিকে তাকিয়েছিলাম। রাশেদ আমার চোখের দৃষ্টি অনুসরণ করে বিছানায় রাখা ওর ফোনটার দিকে তাকালো। ফ্ল্যাশলাইটের আলোয় তখনও মাহির ভাইয়ের পাঠানো সেই মেসেজটা জ্বলজ্বল করছে। রাশেদের মুখের সমস্ত রক্ত যেন এক সেকেন্ডে শুষে নিল কেউ। ও এক পা এগিয়ে এসে ফোনটা কেড়ে নিতে চাইল, কিন্তু আমি তার আগে তীব্র এক ঝটকায় ফোনটা নিয়ে বিছানার ওপাশে সরে গেলাম। রিয়া, ফোনটা দাও। ওটা মাহির ভাইয়ের একটা ফাজিল ইয়ার্কি। তুমি ভুল বুঝছো। রাশেদের গলা কাঁপছিল। কি ভুল বুঝছি রাশেদ? আমার নিজের গলার আওয়াজ নিজেরই অচেনা ঠেকল। এক অদ্ভুত হিমশীতল কণ্ঠস্বর বেরোলো আমার ভেতর থেকে। কোন গোপন সত্যির কথা বলছেন মাহির ভাই? কি লুকিয়েছ তোমরা? কোন প্রেসক্রিপশন, কোন ডায়েরি? জবাব দাও। রাশেদ কোনো কথা বলতে পারল না। ও শুধু অপরাধীর মতো ছটফট করতে লাগলো। আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। রাশেদকে ধাক্কা দিয়ে সরিয়ে সোজা ও আলমারির দিকে গেলাম। আলমারির একদম ভেতরের ড্রয়ার থেকে বেরিয়ে এলো একটা পুরনো নীল রঙের ডায়েরি আর কিছু ভাঁজ করা কাগজ। কাগজগুলো মিলতেই আমার চোখ থমকে গেল। ওগুলো কোনো বিষ বা ডিভোর্স পেপার ছিল না। ওটা ছিল একটা রিয়েল এস্টেট আর লাইফ ইন্স্যুরেন্সের কাগজ। আর ডায়েরিটা, ওটা ছিল রাশিদের নিজের হাতের ডায়েরি। কাঁপতে কাঁপতে আমি পাতাগুলো উল্টাতে লাগলাম, আর প্রতিটা শব্দ পড়তে পড়তে আমার গায়ের রক্ত হিম হয়ে আসতে লাগলো। 12ই সেপ্টেম্বর 2025। পরিকল্পনাটা সফল করতে হলে রিয়াকে এ বাড়িতে আনতেই হতো। মাহির ভাই ঠিকই বলেছিলেন, রিয়ার বাবার ওই কোটি টাকার সম্পত্তি আর বিজনেসের পাওয়ার অফ অ্যাটর্নি পেতে হলে রিয়াকে মানসিকভাবে একদম পঙ্গু করে দিতে হবে। ও যেন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। আমি ইচ্ছে করেই ওর সাথে অবহেলা আর দূরত্বের নাটক করছি, যাতে ও নিজেকে একা ভাবে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হলো। ডায়েরির পরের পাতাটা ছিল সেই 24শে ফেব্রুয়ারির, যেদিন আমি মাহির ভাইয়ের ঘরে গিয়েছিলাম। 25শে ফেব্রুয়ারি 2026। আজ রাতে সবকিছু আমাদের প্ল্যান মাফিক হয়েছে। মাহির ভাইয়ের কথা মতো রিয়ার কফির কাপে আমরা এমন এক ধরনের করা সিসিটিভ মিশিয়েছিলাম, যাতে অবচেতন মনে ঘরের বাইরে বেরিয়ে আসে। মাহির ভাই দরজা খোলাই রেখেছিলেন। রিয়া যখন ওনার ঘরে ঢুকল, ও ঠিকমতো নিজের চেনা জানার মধ্যে ছিল না। মাহির ভাই আজ চরম এক মহৎ চরিত্রের অভিনয় করলেন। ওকে ফিরিয়ে দিয়ে এমন কিছু কথা বললেন যা রিয়ার মাথায় একটা গভীর অপরাধবোধ আর ট্রমা তৈরি করে দিল। ও এখন নিজেকে অপরাধী ভাবছে, আর আমাদের মহান। এই অপরাধবোধই ওনাকে একসময় তিলে তিলে শেষ করে দিবে। ডায়েরির শেষ পাতাটা ছিল মাত্র কয়েকদিন আগে লেখা। 3রা জুলাই 2026। রিয়া এখন সম্পূর্ণ আমাদের হাতের মুঠোয়। ও নিজেকে অপরাধী ভেবে আমার মন জয় করার জন্য ছটফট করছে। আজ ওকে এক ঠোঙ্গা জিলাপি কিনে দিলাম, আর তাতে মিটা কেঁদে ভাসিয়ে দিল। বড্ড বোকাও। ও ভাবছে আমি বদলে যাচ্ছি, অথচ ও জানে না আমাদের পাতাজালে কত সুন্দরভাবে আটকে গেছে। মাহির ভাই মেসেজ করেছেন, রিয়ার সই করা ওই পাওয়ার অফ অ্যাটর্নির কাগজগুলো আর ইন্স্যুরেন্সের ফাইলটা যেন সাবধানে লুকিয়ে রাখি। এই খেলার বড়জোর 1 মাস। ডায়েরিটা আমার হাত থেকে মেঝেতে পড়ে গেল। আমার মাথার ভেতর তখন হাজারটা বজ্রপাত একসাথে আছড়ে পড়ছে। তাহলে মাহির ভাইয়ের সেই পবিত্র স্পর্শ, সেই রুমাল বাড়িয়ে দেওয়া, রাশিদের জিলাপি নিয়ে আসা, এই 6 মাসের সমস্ত পরিবর্তন
সব ছিল একটা সাজানো পৈশাচিক নাটক। ওরা আমাকে ভালোবেসে বা ভালো করতে বদলায়নি। ওরা আমাকে মানসিকভাবে ফাঁদে ফেলে আমার বাবার সম্পত্তি আত্মসাৎ করার জন্য এই মায়াজাল বুনেছিল। আমি যে নিজেকে অপরাধী ভেবে এতদিন অনুশোচনায় পড়েছি, সেই অপরাধের জন্মদাতাই ছিল ওরা দুজন। সব পড়ে ফেলে তাহলে। হঠাৎ একটা ঠান্ডা চেনা কণ্ঠস্বরে আমি দরজার দিকে তাকালাম। দরজায় এসে দাঁড়িয়েছেন মাহির ভাই। ওনার মুখে সেই চিরচেনা শান্ত ভদ্র হাসিটা এখনো লেগে আছে, কিন্তু ওনার চোখ দুটো আজ এক হিংস্র পশুর মতো জ্বলছে। রাশিদ ওনার পাশে গিয়ে দাঁড়ালো। ওর চোখেও আর কোনো অপরাধ বোধ নেই। তোমরা তোমরা মানুষ নও। আমি কাঁপতে কাঁপতে ডায়েরিটা বুকে জড়িয়ে ধরে দেয়ালের সাথে লিপটে গেলাম। আমরা মানুষই ভাবি, তবে একটু বাস্তববাদী মানুষ। মাহির ভাই ধীর পায়ে ঘরের ভেতর ঢুকলেন এবং পেছন থেকে দরজাটা লক করে দিলেন। রাশিদ একটু কাঁচা খেলোয়াড়, তাই ডায়েরিটা রেখে দিয়েছিল। কিন্তু আফসোস, তুমি সব জেনে গেলে। তবে এতে আমাদের খেলার কোনো পরিবর্তন হবে না। কাগজপত্রে তোমার সই অলরেডি আমাদের কাছে আছে। রাশিদ এগিয়ে এসে আমার হাত থেকে ডায়েরিটা কেড়ে নেওয়ার জন্য হাত বাড়ালো। কিন্তু এই 6 মাসের অপরাধবোধ আমাকে যতটা দুর্বল করেছিল, আজকের এই চরম সত্য আমাকে ততটাই শক্তিশালী করে তুলল। আমি বুঝলাম, এই নরক থেকে আমাকে নিজের বুদ্ধিতেই বাঁচতে হবে। ঠিক যখন রাশিদ আমার হাত ধরতে গেল, আমি বিছানার পাশে থাকা ভারী মেটালের টেবিল ল্যাম্পটা তুলে সজোরে ওটার আঘাত করলাম রাশিদের মাথায়। আহ বলে রাশিদ মাথা চেপে ধরে বিছানায় পড়ে গেল। মাহির ভাই এই আকস্মিকতায় স্তব্ধ হয়ে এক মুহূর্তের জন্য থমকে গেলেন। সেই 1 সেকেন্ডের সুযোগে আমি ডায়েরি আর ফাইলটা করিয়ে নিয়ে ওনাকে ধাক্কা দিয়ে ছিটকে ফেলে ঘরের লক খুলে তীব্র গতিতে বাইরে বেরিয়ে এলাম। রিয়া, দাঁড়াও। পেছন থেকে মাহির ভাইয়ের হিংস্র চিৎকার আর পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমি সিঁড়িতে নিচে নামলাম না, কারণ নিচে সদর দরজার লক করা থাকতে পারে। আমি সোজা দৌড়ে গেলাম ছাদের দিকে। আজ রাতে ঝড়ো বাতাস বইছে। ছাদে এসে আমি ভেতরের দিক থেকে ছাদের ভারী লোহার দরজাটা আটকে ছিটকিনি তুলে দিলাম। মাহির ভাই বাইরে থেকে দরজায় অনবরত ধাক্কা দিতে লাগলেন। রিয়া, দরজা খোলো। তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। আমি পকেট থেকে আমার নিজের ফোনটা বের করলাম। আমার হাত কাঁপছিল, কিন্তু চোখে ছিল প্রতিশোধের আগুন। আমি সরাসরি পুলিশের ইমার্জেন্সি নম্বরে ডায়াল করলাম। ফোনের ওপাশ থেকে এক অফিসারের গলা ভেসে এলো। হ্যালো, কন্ট্রোল রুম থেকে বলছি। আমি চিৎকার করে বললাম, আমাকে বাঁচান। আমার স্বামী আর ভাসুর আমাকে মেরে ফেলার চেষ্টা করছে। গুলশান রোড 3, বাড়ি নম্বর। রিয়া, কার সাথে কথা বলছো তুমি? হঠাৎ মাথার ওপর ছাদের মৃদু আলোয় এক নারী কণ্ঠের আওয়াজ শুনে আমি চমকে পেছনে তাকালাম। দরজার দিকে তাকিয়ে আমার বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেল। লোহার দরজাটা তো বন্ধ। মাহির ভাই ওপাশ থেকে ধাক্কা দিচ্ছেন। তাহলে ছাদের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আমার দিকে কি তাকিয়ে আছে? তিনি মাহির ভাইয়ের স্ত্রী, মানে বড় ভাবি। ওনার কোলে ওনাদের সে 2.5 বছরের বাচ্চাটা শান্তভাবে ঘুমাচ্ছে। ভাবি আমার দিকে এক অদ্ভুত মায়াবী কিন্তু শূন্য চোখে তাকিয়ে মৃদু হেসে বললেন, রিয়া, তুমি আবার একা একা কার সাথে কথা বলছো? আর তোমার ফোনে তো কোনো সিম কার্ডই নেই। তুমি ভুলে গেছো গত বছর তোমার বাবা মারা যাওয়ার পর থেকেই তুমি এই খালি ফোনটা নিয়ে ঘুরে বেড়াও? আমি স্তব্ধ হয়ে নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকালাম। কোনো নেটওয়ার্ক নেই, কোনো কল চলছে না। হোয়াটসঅ্যাপের ইনবক্স একদম ফাঁকা। আমার হাত থেকে ফোনটা ফসকে ছাদে পড়ে গেল। ভাবি আমার দিকে এক পা এগিয়ে এসে বললেন, মাহির আর রাশেদ তো নিচে ড্রয়িং রুমে বসে তোমার বাবা রেখে যাওয়া ব্যবসার হিসাব করছে। ওরা তোমাকেই খুঁজছিল। চলো নিচে চলো, ডাক্তারবাবু নিচে তোমার জন্য অপেক্ষা করছেন। আজ তোমার ইঞ্জেকশন নেওয়ার দিন, রিয়া। ঠিক তখনই ছাদের লোহার দরজার ওপাশ থেকে রাশেদের উদ্বিগ্ন গলা ভেসে এলো, রিয়া, দরজাটা খোলো। ভেতরে ভাবি আর বাবু আটকে আছে। চাবিটা আমাদের দাও। আমার পায়ের নিচের ছাদটা যেন দুলতে লাগলো। আমি ডায়েরিটার দিকে তাকালাম। ওটার পাতাগুলো বাতাসে উড়ছে, কিন্তু ওতে কোনো লেখা নেই। ওটা একটা সম্পূর্ণ সাদা শূন্য ডায়েরি। তাহলে
এই ডায়েরির লেখাগুলো, মাহির ভাইয়ের সেই মেসেজটা, এই ষড়যন্ত্রী নাটক, এগুলো কি সব সত্যি, নাকি আমার মনের ভেতরের এক গভীর অন্ধকার গোলকধাঁধা? আমি ছাদের রেলিংয়ের দিকে এক পা পিছিয়ে গেলাম। দূর থেকে একটা পুলিশের সাইরেনের আওয়াজ ভেসে আছে, নাকি ওটাও আমার মাথার ভেতর চলা কোনো ভ্রম? বাতাসটা আরো জোরালো হলো। আমি রেলিংয়ের লোহার রডটা শক্ত করে চেপে ধরলাম। দূর থেকে সাইরেনের যে আওয়াজটা আসছিল সেটা ক্রমশ স্পষ্ট হতে হতে ঠিক আমাদের বাড়ির নিচে এসে হঠাৎ বন্ধ হয়ে গেল। রিয়া, নিচে দেখো, বড়ভাবে শান্ত গলায় বললেন। আমি একটু ঝুঁকে নিচের দিকে তাকালাম। অন্ধকার রাস্তায় একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে, যার উপরে লাল নীল আলো জ্বলছে। কিন্তু ওটা কোনো পুলিশের গাড়ি নয়, ওটা একটা বিশেষায়িত হাসপাতালের মেডিকেল ভ্যান। গাড়ি থেকে সাদা অ্যাপ্রন পরা দুজন মানুষ নামছেন। ঠিক তখনই ছাদের ভারী দরজাটায় আবার জোরে ধাক্কা পড়ল। তবে এবার আর কোনো হিংস্র চিৎকার নয়। ওপাশ থেকে রাশিদের কান্না বিজড়িত গলা ভেসে এলো। রিয়া, প্লিজ দরজাটা খোলো। তুমি ভাবি আর বাবুকে ভেতরে আটকে রেখেছ। চাবিটা ছুঁড়ে দাও অন্তত। ডাক্তারবাবু এসে গেছেন, উনি তোমাকে ভালো করে দেবেন। আমার হাত থেকে ফাঁকা ফোনটা এবার সত্যি সত্যি নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমি অবশ পায়ে ছাদের মেঝেতে বসে পড়লাম। চোখের সামনে পড়ে থাকা ডায়েরিটার দিকে তাকালাম। পাতাগুলো বাতাসে উল্টাচ্ছে, সম্পূর্ণ সাদা, একটা অক্ষরের অস্তিত্ব নেই সেখানে। তাহলে মাহির ভাইয়ের সেই মেসেজ, ড্রয়ার থেকে বের করা সেই ইন্স্যুরেন্স ফাইল, রাশিদের মাথা রক্ত, সবকিছু কি আমার মাথায় তৈরি হওয়া একটা সমান্তরাল জগৎ ছিল? বড়ভাবে এগিয়ে এসে আমার পাশে বসলেন। ওনার কোলের বাচ্চাটা তখনও পরম শান্তিতে ঘুমাচ্ছে। ভাবি আমার কাঁধে একটা হাত রাখলেন। সেই হাতের স্পর্শে কোনো চক্রান্ত ছিল না, ছিল এক মহাসমুদ্র সমান ক্লান্তি আর মমতা। তোমার বাবা যখন গত বছর মারা যান, রিয়া, ভাবি ফিসফিস করে বললেন, তুমি নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছিলে। সেই তীব্র অপরাধবোধ আর একাকিত্ব সহ্য করতে না পেরে তোমার মন এই নতুন গল্পটা বানিয়ে নেয়, যেখানে রাশিদ আর মাহির খারাপ লোক, যারা তোমাকে ফাঁসাচ্ছে। নিজেকে ভিলেন বানানোর চেয়ে অন্যকে ভিলেন বানিয়ে নিজেকে অসহায় শিকার ভাবাটা তোমার অবচেতন মনের জন্য সহজ ছিল। ছাদের দরজার ওপাশ থেকে চাবির গোছা ঘোরানোর শব্দ হলো। মাহির ভাই নিচ থেকে ডুপ্লিকেট চাবি নিয়ে এসেছেন। খট করে শব্দ হয়ে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকলেন রাশিদ, মাহির ভাই আর সেই প্রবীণ ডাক্তারবাবু। রাশিদের মাথায় কোনো আঘাতের চিহ্ন নেই, ওর কপাল একদম পরিষ্কার। ও আমার দিকে তাকালো। ওর চোখে কোনো লোভ বা হিংস্রতা ছিল না, ছিল কেবল এক চিলতে হাহাকার আর জল। ও হাঁটু গেড়ে আমার সামনে বসল। আমার হিমশীতল হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমরা অনেক চেষ্টা করেছি রিয়া, বাড়িতে রেখে তোমাকে স্বাভাবিক জীবনে ফেরাতে, কিন্তু তোমার এই কাল্পনিক জগৎটা দিন দিন তোমাকে গিলে খাচ্ছে। তোমাকে সুস্থ করতেই হবে। আমি কোনো বাধা দিলাম না। আমার মাথা তখন সম্পূর্ণ ফাঁকা। ডাক্তারবাবু অত্যন্ত আলতো করে আমার কাঁধে একটা চাদর জড়িয়ে দিলেন। ওনারা যখন আমাকে ধরে সিঁড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন, রাশির ডায়েরি আর ভাঙা ফোনের টুকরোগুলো করিয়ে নিতেই ছাদে রয়ে গেল। নিচে নামার সময় আমি কেমন যেন রোবটের মতো হাঁটছিলাম। সবটাই কি আমার বিভ্রম? আমি কি সত্যি পাগল হয়ে যাচ্ছি? মেডিকেল ভ্যানে ওঠার আগে আমি শেষবারের মতো রাশেদের দিকে তাকালাম। ও তখন ছাদ থেকে নেমে এসে মাহির ভাইয়ের পাশে দাঁড়িয়ে গাড়িটার দিকে তাকিয়ে আছে। রাশেদের চোখে তখনও জল, কিন্তু ঠিক তখনই আমার নজর গেল মাহির ভাইয়ের দিকে। গাড়ির লাল নীল ফ্ল্যাশলাইটের আলোটা বারবার ওনার মুখের উপর এসে পড়ছিল। ওনার এক হাতে তখনও ছাদের ডুপ্লিকেট চাবির গোছাটা, আর অন্য হাতটা ওনার পকেটের ভেতরে। হঠাৎ মাহির ভাই পকেট থেকে ওনার ডান হাতটা বের করলেন। ওনার আঙ্গুলের ফাঁকে ধরা একটা জ্বলন্ত সিগারেট। কিন্তু আমার চোখ আটকে গেল ওনার হাতের উল্টো পিঠে। ওনার হাতের চামড়ায় একদম তাজা কাঁচা একটা আঁচড়ের দাগ, ঠিক যেমনটা আমি একটু আগে ড্রয়িং রুমের রাশিদকে ধাক্কা দিয়ে আলমারির দিকে যাওয়ার সময় মাহির ভাই আমাকে আটকাতে এলে ওনার হাতে কেটে বসেছিল। আমার বুকের ভেতরটা আবার হিম হয়ে গেল। যদি সবটাই আমার মনের ভুল হবে,
তবে মাহির ভাইয়ের হাতে এই তাজা আঁচড়ের দাগটা কোথা থেকে এলো? আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু তার আগেই ভ্যানের ভারী দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে গেল। গাড়িটা চলতে শুরু করলো। অন্ধকারে জানালা দিয়ে আমি পেছনে তাকিয়ে রইলাম। দূরে দাঁড়িয়ে থাকা মাহির ভাই আলতো করে ওনার হাতটা আবার পকেটে ঢুকিয়ে নিলেন, আর ওনার মুখে ফুটে উঠল সেই অতি পরিচিত, ধূর্ত, শান্ত এক চিলতে হাসি। তাহলে গোলক ধাঁধাটা কি আমার মাথায় ছিল, নাকি ওরা আমাকে সত্যি এক সূক্ষ্ম নিখোঁজ জালে আটকে চিরকালের জন্য সরিয়ে দিল? সাইরেনের একটানা কুৎসিত তীক্ষ্ণ আওয়াজ আর পিচ ঢালা রাস্তায় দ্রুতগামী গাড়ির চাকার ঘর্ষণ, এই দুটো শব্দ ছাড়া বদ্ধ ভ্যানের ভেতর আর কোনো শব্দ ছিল না। লোহার পাত দিয়ে ঘেরা ভ্যানের ছোট্ট জালটি গলে বাইরের ঘুটঘুটে অন্ধকার আর রাস্তার ল্যাম্পপোস্টের হলুদ আলোটা পর্যায়ক্রমে আমার মুখের ওপর আছড়ে পড়ছিল। প্রতিবার আলোটা যখন মুখে পড়ছিল, আমার চোখের সামনে ভেসে উঠছিল একটা দৃশ্য। মাহির ভাইয়ের হাতের সেই তাজা কাঁচা আর লালচে আঁচড়ের দাগটা আমার চোখের মনে জুড়ে সিনেমার ফ্রেমের মতো আটকে গেছে। আমি অন্ধকারের মধ্যেই নিজের দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরলাম। চারপাশের সবকিছুকে ঠান্ডা মাথায় সুতোর মতো সুতো মিলিয়ে মেলানোর চেষ্টা করতে লাগলাম। গোলক ধাঁধাটা আসলে কোথায়? আমার মগজে, নাকি আমার চারপাশে? হঠাৎ করে মাথার ভেতরের জটগুলো একটা একটা করে খুলতে শুরু করলো। ড্রয়িং রুমের সে আবছা আলো আধারিতে যখন আমি আলমারির দিকে ছুটছিলাম, তখন যাকে রাশেদ ভেবে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়েছিলাম, সে আসলে রাশেদ ছিল না, ওটা ছিলেন মাহির ভাই। সেজন্য রাশেদের কপালে কোনো আঘাতের চিহ্ন ছিল না, আর মাহির ভাইয়ের হাতের উল্টো পিঠে ছিল আমার নখের নিখুঁত দাগ। আর ছাদের ওপরে সে নাটক। ওরা যখন ছাদের দরজার ওপাশে চাবি খোঁজার আর রাশেদের কান্নার অভিনয় করছিল, ঠিক তখনই নিচের ঘর থেকে আমার আসল ডায়েরিটা সরিয়ে হুবহু একই রকম দেখতে একটা সম্পূর্ণ সাদা ডায়েরি ওখানে রেখে দেওয়া হয়েছিল। কতটা সুখ হওয়ার পৈশাচিক পরিকল্পনা! ওরা খুব ভালো করে জানত, একজন মানুষের মনের ভিতরের বিশ্বাসকে যদি পুরোপুরি গড়িয়ে দিয়ে তাকে প্রমাণহীন করে দেওয়া যায়, তবে সে নিজেই নিজেকে উন্মাদ ভাবতে শুরু করবে। বড় ভাবের সেই মহাসমুদ্র সমান ক্লান্তি আর মমতার সংলাপ, ওটাও ছিল এই সুনিপুণ রূপকের একটা শেষ অংশ, যাতে আমি নিজের উপর সমস্ত বিশ্বাস হারিয়ে কোনো প্রতিরোধ ছাড়াই ওদের পাতা ফাঁদে পা দিই। ভাবি জানতেন, বাবার মৃত্যুর পর আমার ভেতরে অপরাধবোধ আর একাকিত্বটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা, আর সেই মনস্তাত্ত্বিক দুর্বলতাকেই ওরা অস্ত্র বানিয়েছে। আমার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগলো, কিন্তু এবার আর ভয়ে বা একা থাকার যন্ত্রণায় নয়। এবার জল পড়ল নিজের উপর তীব্র ক্ষোভে আর ঘৃণায়। ভ্যানটা হঠাৎ একটা তীব্র ঝাঁকুনি দিয়ে গতি কমিয়ে দিল। কোনো পিচ ঢালা রাস্তা নয়, চাকার ক্যাচ ক্যাচ শব্দে বুঝলাম গাড়িটা এখন কোনো কাঁচা বা নুড়ি ছড়ানো জঙ্গল ঘেরা পথে চলছে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এটা কোনো চেনা মানসিক হাসপাতাল বা বৈধ ক্লিনিক নয়। শহর থেকে দূরে নিঝুম গাছপালায় ঘেরা একটা পরিত্যক্ত জরাজীর্ণ দোতলা বাড়ির সামনে এসে গাড়িটা ব্রেক কষল। বাড়িটার গেটে কোনো সাইনবোর্ড নেই, শুধু একটা টিমটিমে হলুদ বাল্ব ঝুলছে বাতাসের দোলায়। গাড়ির ভারী লোহার দরজাটা বাইরে থেকে টেনে খোলা হলো। সেই প্রবীণ ডাক্তারবাবু ঠান্ডা ভাবলেশীন চোখে আমার দিকে তাকালেন। ওনার গলার সেই মায়াবী প্রবীণ সুরটা এখন আর নেই। ওনার সহকারী যুবকের হাতে একটা ধাতব ট্রে, তার উপর রাখা একটা লম্বা চকচকে সিরিঞ্জ। ওটার ভেতরে থাকা তরলটা ল্যাম্পপোস্টের আলোয় কেমন এক অশুভ নীলচে আভা ছড়াচ্ছে। নেমে এসো রিয়া, এখানে কেউ তোমাকে বিরক্ত করবে না, তুমি একদম শান্তিতে থাকবে। ডাক্তারবাবুর গলা থেকে যেন বরফ ঝরে পড়ল। আমি বুঝতে পারলাম, এই জনমানবহীন প্রান্তরে চিৎকার করে কোনো লাভ নেই। এখানে আমার চিৎকার শোনার মতো কেউ নেই, আর শুনলেও বাঁচানোর কেউ নেই। আমি কোনো বাধা না দিয়ে এক জড় পদার্থের মতো গাড়ি থেকে নামলাম, কিন্তু ওরা টের পায়নি আমার অবশ হয়ে যাওয়ার ডান হাতটা তখন জ্যাকেটের ভেতরের গোপন পকেটে একটা শক্ত কাগজের টুকরোকে শক্ত করে আঁকড়ে ধরে আছে। ওরা ভেবেছিল ওরা জিতে গেছে,
ওরা ভেবেছিল ডায়েরিটা বদলে দিলেই পৃথিবীর বুক থেকে সব প্রমাণ শেষ হয়ে গেছে। কিন্তু মাহির ভাই আর রাশেদ অতি চালাক হতে গিয়ে একটা মস্ত বড় ভুল করে গেছে। ছাদের দরজায় যখন প্রথম ধাক্কাটা পড়েছিল, তখনই আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা গড়বড় হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই অন্ধকারে আমি ডায়েরির ভেতরের বাঁধন থেকে আসল প্রমাণটা ছিঁড়ে নিজের জ্যাকেটে লুকিয়ে ফেলেছিলাম, আর সাদা ডায়েরিটা আলমারিতে রেখে এসেছিলাম। আমার জ্যাকেটের ভেতরের পকেটে এখন ভাঁজ করা অবস্থায় রাখা আছে সেই আসল জিনিসটা, বাবার উইলের আসল কপি আর লাইফ ইন্স্যুরেন্সের সেই অভিশপ্ত নীল কাগজ, যেখানে পরিষ্কার অক্ষরে লেখা আছে, বাবার মৃত্যুর পর এই বিপুল সম্পত্তির একমাত্র বৈধ উত্তরাধিকারী আমি। আর আমি যদি কোনো কারণে মানসিক ভারসাম্য হারাই কিংবা আমার রহস্যময় মৃত্যু হয়, তবে এই সমস্ত সম্পত্তির দেখভাল এবং মালিকানা চলে যাবে মাহির ভাই ও রাশিদের যৌথ অ্যাকাউন্টে। আমাকে ধরাধরি করে বাড়ির ভেতরের একটা স্যাঁতসেঁতে লোহার গ্রিল দেওয়া ঘরের ভেতর নিয়ে যাওয়া হলো। একটা মরচে ধরা খাটে আমাকে বসিয়ে সহকারী লোকটা যখন সিরিঞ্জটা উঁচিয়ে আমার দিকে এক পা করে এগিয়ে আসছিল, ঠিক তখনই আমি ডাক্তারবাবুর চোখের দিকে সরাসরি তাকালাম। আমার এতক্ষণের ফ্যাকাশে ভেজা মুখে এবার এক অদ্ভুত ধারালো আর আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল। আমি অত্যন্ত শান্ত, প্রায় ফিসফিসানি গলায় বললাম, ডাক্তারবাবু, সুইটা আমার শরীরে ফোটানোর আগে মাহির ভাইকে একটা ফোন করে জিজ্ঞেস করবেন কি যে নীল কাগজটার জন্য ওনারা এত বছর ধরে এই নীল নকশা সাজালেন, সেটা ওনাদের হাতে আছে তো? ছাদের আলমারি কিংবা আমার ফেলে দেওয়া ডায়েরিতে ওটা নেই। ওটার আসল পাতাটা এই মুহূর্তে আমার এই জ্যাকেটের পকেটে। আর আমি যখন নিচ থেকে ভ্যানে উঠছিলাম, তখন ওনার একটা ছোট অংশ ছিঁড়ে গাড়ির পেছনের ছিটে খাজে গেঁথে দিয়ে এসেছি। ওনারা এই জাল ডাক্তার আর ভ্যান নিয়ে কতদূর পালাবেন? পুলিশ যদি এই ভ্যানটা একবারও আটক করে, তবে ওনার ইঞ্জেকশনের আগেই ওনাদের আসল রূপ বেরিয়ে আসবে। ডাক্তারবাবু আর ওনার সহকারীর পা দুটো ঠিক মাঝপথেই জমে বরফ হয়ে গেল। সিরিঞ্জ ধরা হাতটা কাঁপতে শুরু করলো ওনার সহকারীর। ওনারা অবিশ্বাস্য তীব্র আতঙ্কিত চোখে আমার দিকে তাকিয়ে রইলেন, যেন কোনো উন্মাদ মেয়েকে নয়, ওনারা একটা জীবন্ত টাইম বোমকে দেখছেন। আমি খাটের উপর সোজা হয়ে বসলাম। জানালার বাইরে তখন রাত আরো গভীর হচ্ছে, কিন্তু আমার ভেতরের কুয়াশাটা পুরোপুরি কেটে গেছে। গোলক ধাঁধাটা আমার মাথায় ছিল না, জালটা ওরাই বনেছিল। কিন্তু ওরা জানতো না মরণ কামড় দেওয়ার জন্য শিকার কখনো কখনো শিকারের অপেক্ষায় থাকে। সহকারীর হাত থেকে সিরিঞ্জটা ছিটকে মেঝেতে পড়ে গেল। কাছের ভাঙা টুকরো আর নীলচে তরলটা স্যাঁতস্যাঁতে মেঝের ধুলোয় মিশিয়ে একাকার হয়ে গেল। প্রবীণ ডাক্তারের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম। ওনার সে চিরচেনা গম্ভীর পেশাদার মুখোশটা এক নিমিষেই খসে পড়েছে। তিনি পকেট থেকে কাঁপতে কাঁপতে ফোনটা বের করে মাহির ভাইকে ডায়াল করলেন। ওপাশ থেকে মাহির ভাইয়ের উত্তেজিত গলা ভেসে এলো, কিন্তু ডাক্তারের ফিসফিসানি শুনেই ওপাশের গলাটা মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে গেল। আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম না ওপাশ থেকে কি বলা হচ্ছিল, কিন্তু ডাক্তারের বিবর্ণ হয়ে যাওয়া মুখটাই আমার জন্য যথেষ্ট ছিল। তিনি ফোনটা কেটে সহকারীর দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, প্যাকেজটা গাড়িতে নেই। ওরা আলমারির ডায়েরি খুলে দেখেছে, ওটা ফাঁকা। মেয়েটা সত্যি বলছে। পুলিশ যদি এই ভ্যান ট্র্যাক করে, আমরা ফেঁসে যাব। ওরা দুজনেই ঘর থেকে প্রায় দৌড়ে বেরিয়ে গেল। বাইরে গাড়ি স্টার্ট নেওয়ার আর চাকা দ্রুত ঘূর্ণনের শব্দ পাওয়া গেল। ওরা পালাচ্ছে। নিজেদের বাঁচানোর জন্য ওরা আমাকে এই নির্জন পরিত্যক্ত বাড়িতে ফেলে রেখে চলে গেল। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে খাটের উপর গায়ে এলিয়ে দিলাম। আমার হাত দুটো আর কাঁপছিল না। জ্যাকেটের ভেতরের পকেট থেকে বাবার উইলের সেই আসল পাতা আর নীল কাগজটা বের করলাম। ঘরের টিমটিমে আলোয় কাগজের ওপর বাবার পরিচিত হাতের সইটা জ্বলজ্বল করছিল। এই একটা কাগজকে গায়েব করার জন্য মাহির ভাই, রাশিদ আর বড় ভাবি মিলে আমার চারপাশের চেনা জগৎটাকে একটা নরক বানিয়ে তুলেছিল। আমাকে তেল তেল করে প্রমাণের চেষ্টা করেছিল যে আমি পাগল। আমি উঠে দাঁড়ালাম। ঘরটার দরজা ও বাইরে থেকে লক করে দিয়ে গেছে, কিন্তু জানালার লোহার গ্রিলগুলো
পুরনো আর মরচে ধরা ছিল। দেয়ালে থাকা একটা ভারী লোহার রড দিয়ে কয়েকটা জোরালো আঘাত করতেই একটা গ্রিল আলগা হয়ে গেল। কোনো মতে সেই ফাঁক গলে আমি বাইরের অন্ধকার উঠোনে নেমে এলাম। রাত তখন শেষ হয়ে আসছে। ভোরের একটা ঠান্ডা হাওয়া এসে আমার মুখে লাগলো। আমি জঙ্গল ঘেরা কাঁচা রাস্তা ধরে মেইন রোডের দিকে হাঁটতে লাগলাম। কিন্তু আমি শহরের দিকে গেলাম না। আমি জানতাম মাহির ভাই আর রাশিদ এখন হন্যে হয়ে আমাকে খুঁজছে। ওরা ধরে নিয়েছে আমি হয়তো সোজা থানায় যাব। কিন্তু আমি অত সহজে ওদের শুধু জেল খাটাতে চাইনি। ওরা মনস্তাত্ত্বিক খেলা খেলে আমার ভেতরের আত্মবিশ্বাসকে গড়িয়ে দিতে চেয়েছিল। এবার খেলাটা আমিই খেলব। আমি সোজা চলে গেলাম আমাদের ফ্যামিলি লয়ার রহমান আঙ্কেলের বাসায়। খুব ভোরে ওনার দরজায় নক করতেই তিনি আমাকে এই অবস্থায় দেখে চমকে উঠলেন। ওনাকে সমস্ত ঘটনা খুলে বললাম এবং নীল কাগজটা ওনার জিম্মায় সেফ লকারে রেখে দিতে বললাম। রহমান আঙ্কেল স্তম্ভিত হয়ে গেলেন। তিনি বললেন, রিয়া, তুমি এক্ষুনি পুলিশে ডায়েরি করো। আমি মাথা নাড়লাম। বললাম, না আঙ্কেল, এখনই নয়। ওদের একটু ছটফট করতে দিন। ওরা ভাবুক আমি নিখোঁজ। ওরা ভাবুক প্রমাণটা নিয়ে আমি যে কোনো মুহূর্তে ওদের সামনে আসব। এই ভয়টাই ওদের একে অপরের শত্রু বানাবে। পরের 3 দিন আমি রহমান আঙ্কেলের এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে করে রইলাম। আর ঠিক যা ভেবেছিলাম সেটাই হলো। মাহির ভাই আর রাশেদ যখন বুঝতে পারল যে নীল কাগজটা আমার কাছে এবং আমি যে কোনো মুহূর্তে পুলিশের কাছে যেতে পারি, তখন ওদের নিজেদের ভেতরে লোভ আর অবিশ্বাস চারা দিয়ে উঠল। রাশেদ ভয় পেয়ে মাহির ভাইকে দোষ দিতে শুরু করলো যে এই আইডিয়াটা মাহির ভাইয়ের ছিল। আর মাহির ভাই ভাবল রাশেদ হয়তো আড়ালে আমার সাথে কোনো রফা করার চেষ্টা করছে। 4র্থ দিনের মাথায় রহমান আঙ্কেলের সূত্র ধরে খবর পেলাম রাশেদ নিজে বাঁচার জন্য পুলিশের কাছে গিয়ে মাহির ভাই আর সেই ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অপহরণের মামলা করতে গেছে। আর তখনই ওৎ পেতে থাকা পুলিশ রাশেদকে জেরা করে পুরো সত্যটা বের করে নেয়। কারণ রহমান আঙ্কেল আগেই পুলিশ কমিশনার কাছে বাবার লাইফ ইন্স্যুরেন্স আর উইলের কপি জমা দিয়ে রেখেছিলেন। বিকেলে যখন আমি পুলিশের গাড়িতে করে আমাদের সেই পুরনো বাড়ির সামনে এসে নামলাম, তখন চারপাশটা কেমন শান্ত লাগছিল। বাড়ির গেটের সামনে পা দিতেই দেখলাম মাহির ভাই আর রাশেদকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তুলছে। মাহির ভাইয়ের সেই চতুর চোখ দুটো এখন পুরোপুরি নিষ্প্রাণ, আর রাশেদ মাথা নিচু করে কাঁদছে। ওটা কোনো অভিনয়ের কান্না ছিল না, ওটা ছিল পরাজয়ের কান্না। বারান্দায় দাঁড়িয়েছিলেন বড়ভাবে। ওনার চোখের সেই মহাসমুদ্র সমান ক্লান্তি আর মমতা এখন আর নেই। সেখানে এখন কেবলই এক তীব্র শূন্যতা আর অপরাধবোধ। আমি ওনার দিকে তাকালাম, কিন্তু আমার চোখে চোখ রাখার সাহস ওনার ছিল না। তিনি মুখ ফিরিয়ে নিলেন। আমি ড্রয়িং রুমের ভেতরে ঢুকলাম। আলমারিটার দিকে তাকালাম, যেখানে কয়েকদিন আগে আমি এক কাল্পনিক গোলকধাঁধায় বন্দী হয়ে ছটফট করছিলাম। আজ আর কোনো আবছা আলো আধারই নেই। জানালা দিয়ে বিকেলের সোনালি রোদ এসে ঘরটাকে ভরিয়ে দিয়েছে। আমার চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার আর ক্ষোভে বা ঘৃণায় নয়। এবার জল পড়ল এক অদ্ভুত শান্তিতে। বাবা যেখানেই থাকুন আজ নিশ্চিন্ত হয়েছেন। ওনার রেখে যাওয়া সে স্মৃতি আর অধিকারকে আমি ছিনিয়ে নিতে দেইনি। পকেট থেকে বাবার সেই ডায়েরির একটা ছেঁড়া পাতা বের করলাম, যেটা আমি নিজের কাছে রেখে দিয়েছিলাম। ডায়েরির পাতায় নীলকালিতে লেখা ছিল, আমার রিয়া খুব শক্ত মেয়ে, ও নিজের পথ ঠিক খুঁজে নেবে। জানালার বাইরে তাকিয়ে একটা গভীর শ্বাস নিলাম। কুয়াশাটা এবার সত্যি পুরোপুরি কেটে গেছে। নীল কাগজের সেই অভিশপ্ত অধ্যায় আজ এখানেই শেষ হলো। সমাপ্ত।